এখানে কেউ কিছু বলবে না, এগুলো সব আমাদের দেওয়া আছে। ব্যস্ত রাস্তার পাশে তাঁবুটা নিয়ে এরা কি করছে, আর কেনই বা পথচারীদের ডেকে বলছে মাত্র 200 টাকা? রাজধানীর ব্যস্ততম কোনো রাস্তা দিয়ে হয়তো আপনি হেঁটে যাচ্ছেন, রাত বেশি হয়নি, ফুটপাতে এখনো মানুষের আনাগোনা আছে, কিন্তু হঠাৎ আপনার চোখে পড়ল ফুটপাতের এক অন্ধকার কোণায় পলিথিন দিয়ে ছোট্ট একটা তাঁবু খাটানো। সেখান থেকে উকি দিচ্ছে কয়েকজন, ইশারা করে ডাকছে আপনাকে, ফিসফিস করে বলছে, আসো, মাত্র 200 টাকা। কিন্তু 200 টাকায় আসলে কি দিচ্ছে তারা? সেই তাঁবুর ভেতরে কি এমন হচ্ছে যা প্রকাশ্যে করা যায় না? আর ঢাকার বুকে এত পুলিশি টহল আর নজরদারির মধ্যে কারা চালাচ্ছে এই অদ্ভুত কারবার? রাতের ঢাকা শহরের এক অন্ধকার রূপ এখন এই ফুটপাথের তাঁবুগুলো। মূলত তৃতীয় লিঙ্গের কিছু মানুষ বা হিজড়াদের এক সংঘবদ্ধ চক্র এই কাজ করে বেড়াচ্ছে। বিজয় সরণির মতো ভিআইপি এবং ব্যস্ত এলাকার ফুটপাতেও এরা প্রকাশ্যে এমন পলিথিন ডাঙিয়ে তাদের আস্তানা গেলেছে। সাধারণ পথচারী যারা হয়তো কাজ শেষে বাড়ি ফিরছে, তারাই এদের মূল টার্গেট। এদের অঙ্গভঙ্গি আর ডাকাডাকির ধরন এমনই যে ভদ্র মানুষের জন্য ওই রাস্তা দিয়ে হাঁটাই দায় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এরা কি সত্যিই 200 টাকায় কোনো সেবা দিচ্ছে, নাকি এর আড়ালে রয়েছে অন্য কোনো ফাঁদ? মাত্র 200 টাকার সেবা বলতে প্রাথমিকভাবে তাঁবুর এই হিজড়া দল পতিতাবৃত্তির মধ্যে সীমাবদ্ধ। তবে হ্যাঁ, কিছু কিছু চক্র অনেক সময় এর চেয়েও বড় ফাঁদে ফেলে পথচারীদের। আপনি যদি কৌতূহল বা অন্য কোনো কারণে ভুল করে ওই তাঁবুর দিকে পা বাড়ান, তাহলেই আপনি শেষ। 200 টাকা তো কেবল একটা টোপ। একবার তাদের আওতার মধ্যে গেলে শুরু হয় আসল বিপদ। চারপাশ থেকে আরও কয়েকজন এসে আপনাকে ঘিরে ধরবে। এরপর শুরু হবে ব্ল্যাকমেইলিং আর চাঁদাবাজি। আপনার পকেটে থাকা মানি ব্যাগ, মোবাইল ফোন সবকিছু তারা কেড়ে নেবে। আপনি যদি বাধা দিতে যান বা চিৎকার করার চেষ্টা করেন, তখন তারা নানা রকম হুমকি দিতে শুরু করবে। সমাজে মানসম্মান হারানোর ভয়ে, লোকলজ্জার ভয়ে আপনি বাধ্য হবেন আপনার কাছে থাকা সব টাকা তাদের হাতে তুলে দিতে। উল্টো তাদের শর্ত মেনে নিয়ে সেখান থেকে যান নিয়ে পালাতে পারলেই আপনি বাঁচেন। এই চক্রের খুঁটি আসলে কোথায়, আর আইনের রক্ষকরাই বা কেন এদের সামনে নীরব, সেই ব্যাপারে মূল তথ্য শুনলে আপনার রাতের ঢাকা নিয়ে ধারণাই পাল্টে যাবে। তবে তার আগে চলুন দেখি আপনার মতো সাধারণ মানুষের এই বিপদে পড়ার পর আসলে কি পরিণতি হয়। এই যে প্রকাশ্যে ফুটপাত দখল করে ব্যবসা আর চাঁদাবাজির মতো কার্যকলাপ চলছে, এটা কিন্তু 2-1 দিনের ঘটনা নয়। চক্রের সদস্যরা বুক ফুলিয়ে দাবি করে তারা নাকি দীর্ঘদিন ধরেই এই কাজ করে আসছে, কেউ তাদের বাধা দেয় না। এমনকি তাদের এই কাজের সুরক্ষার জন্য রাস্তার আশেপাশে তাদেরই কিছু লোক পাহারায় থাকে। কেউ যদি একটু বেশি প্রতিবাদী হয়ে ওঠে, তখন ওই পাহারাদার মাস্তানরা এসে হাজির হয়। এটা খুবই অবাক করার বিষয় যে মেট্রো স্টেশনের কাছে ব্যস্ত মোড়ে, যেখানে কিনা সব সময় মানুষের ভিড় থাকে, সেখানে দাঁড়িয়ে একদল সংঘবদ্ধ চক্র প্রকাশ্যে বলছে তাদের সব জায়গায় ম্যানেজ করা আছে। পুলিশের ভূমিকা এখানে সবচেয়ে বড় প্রশ্নের জন্ম দেয়। থানায় অভিযোগ গেলে তারা হয়তো মাঝে মাঝে অভিযান চালায়, কিন্তু মজার ব্যাপার হলো পুলিশের গাড়ি চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পলিথিনের তাঁবু আবার আগের জায়গায় খাড়া হয়ে যায়। পুলিশ এলে এরা একটু সরে যায়, তারপর আবার এসে বসে, যেন এক লুকোচুরি খেলা চলছে। অনেকেই অভিযোগ করেন প্রশাসনের কিছু অসাধু সদস্যের নীরব সম্মতি ছাড়া এরকম দিনের পর দিন রাজধানীর বুকে এমন কাজ চালিয়ে যাওয়া কিছুতেই সম্ভব নয়। আর সাধারণ মানুষ তো ভয়ে থানায় অভিযোগ করতেই চায় না, কারণ এমন একটা নোংরা ফাঁদে পড়ার কথা তারা পরিবার বা সমাজকে কিভাবে জানাবে? এতে তো তারা নিজেরাও ফেঁসে যাবে। এই লজ্জাকেই পুঁজি করে ফুলে ফেঁপে উঠছে এই ফুটপাতের অপরাধীরা। কিন্তু ফুটপাতের এই নোংরা জগৎ থেকে বেরিয়ে যদি ভাবেন ঢাকার অভিজাত এলাকাগুলো অন্তত নিরাপদ, তাহলে আপনি আরও বড় বোকার স্বর্গে বাস করছেন। গুলশান, বনানীর মতো ভিআইপি এলাকাগুলোর রাতের রূপ আরও বেশি অন্ধকার আর সুসংগঠিত। সেখানে পলিথিনের তাঁবু নেই ঠিকই, কিন্তু আছে ঝকঝকে বিলাসবহুল স্থানে সাজানো অদৃশ্য এক ফাঁদ। ভিআইপি এলাকায় ব্ল্যাকমেইলিংয়ের এই নতুন গ্যাং কিভাবে কাজ করে আর তাদের খপ্পরে পড়ে কিভাবে মানুষের জীবন ধ্বংস হচ্ছে, সেই তথ্য জানলে অবাক না হয়ে পারবেন না। চলুন এবার সেই ডার্ক ওয়ার্ল্ডের কথা জেনে নেওয়া যাক। গুলশানের মতো এলাকায় রাত বাড়লেই অনেক নীরব রাস্তায় বা ফুটপাতের পাশে গাড়ি পার্ক করে বসে থাকেন অনেকে। হয়তো কাজের ফাঁকে একটু বিশ্রাম নিচ্ছেন অথবা পরিচিত কারো সাথে গল্প করছেন। ঠিক এই সময়টাকেই টার্গেট করে আরেকটি অপরাধী চক্র। এরা দেখতে ফুটপাতের ওই তাঁবুওয়ালাদের মতো নয়, এরা বেশ ফিটফাট। হঠাৎ করে আপনার গাড়ির জানালায় টোকা পড়বে। গ্লাস নামাতেই দেখবেন কয়েকজন যুবক দাঁড়িয়ে আছে। তারা নিজেদের স্থানীয় নেতা, দারোয়ান বা সাংবাদিক পরিচয় দিয়ে জেরা শুরু করবে। এখানে এত রাতে কি করছেন? গাড়িতে কে আপনার সাথে? আপনারা অবৈধ কাজ করছেন।
এসব বলে তারা ভয় দেখানো শুরু করে। আপনি যদি তাদের কথায় ভয় না পান, তখন তারা বের করে তাদের আসল অস্ত্র, মোবাইল ক্যামেরা। হয় মোটা অঙ্কের টাকা দেবেন, না হলে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে। এই চক্রটি এতটাই বেপরোয়া যে কোনো ভবনের সিকিউরিটি গার্ডও যদি তাদের বাধা দিতে আসে, তবে তাকেও তারা মারধর করে ফেলে রেখে যায়। এদের পেছনে আবার মাস্টারমাইন্ড হিসেবে কাজ করে কিছু মহিলা সদস্য। তারা দূর থেকে পুরো অপারেশন নিয়ন্ত্রণ করে। এই চক্রগুলো গুলশানের নীরব রাস্তাগুলোকে তাদের চাঁদাবাজির স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে, আর পুরো কাজটাই তারা করছে কোনো পুলিশের বাধা ছাড়াই। একদিকে বিজয় সরণির ফুটপাতে 200 টাকার টোপ দিয়ে সর্বস্ব লুটে নেওয়া, অন্যদিকে গুলশানের রাস্তায় গাড়ি আটকে ভিডিও করে লাখ টাকার ব্ল্যাকমেলিং। অপরাধের ধরন আলাদা হলেও এদের মূল লক্ষ্য একটাই, সাধারণ মানুষকে জিম্মি করা। কিন্তু এই অপরাধের এখানেই শেষ নয়। ঢাকার রাতের অপরাধ জগৎ এর চেয়েও অনেক গভীরে চলে গেছে। ফুটপাত আর রাস্তার চাঁদাবাজি ছাড়িয়ে আপনি যদি আরেকটু আড়ালে, অর্থাৎ ঢাকার নাইট লাইফের দিকে তাকান, সেখানে দেখবেন আইনের কোনো বালাই নেই। বনানী গুলশানের বিভিন্ন ভবনে রাতভর চলে ডিজে পার্টি আর এর আসর। সিসা লাউঞ্জগুলো, যেগুলোর আসলে কোনো বৈধ অনুমোদনই নেই, সেগুলো দেদারসে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব জায়গায় শুধু যে উচ্চস্বরে গান বাজে আর মানুষ নাচে তা নয়, এগুলো হয়ে উঠেছে অপরাধীদের আড্ডাবাজি আর গ্যাং কালচারের মূল কেন্দ্র। এই অন্ধকার জগৎ কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ মেলে সাম্প্রতিক কিছু ঘটনায়। ক্লাবের ভেতরের আধিপত্য বিস্তার, নেশাগ্রস্ত অবস্থায় কথা কাটাকাটি, এসব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুনি পর্যন্ত হচ্ছে। যুবদলের নেতা থেকে শুরু করে সাধারণ যুবক অনেকেই এই নাইট লাইফের গ্যাং ওয়ারের শিকার হয়ে প্রাণ হারিয়েছে। কেউ কেউ প্রকাশ্য রাস্তায় শিকার হয়েছে। এই এলাকাগুলোকে এখন অনেকেই অলিখিত রেড জোন বলে ডাকতে শুরু করেছেন। পুলিশ বা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মাঝে মাঝে লোক দেখানো অভিযান চালায় ঠিকই, হয়তো 2-1টা বার বা সিসা লাউঞ্জ বন্ধও করে দেওয়া হয় সাময়িকভাবে, কিন্তু কয়েকদিন পরেই আবার অন্য নামে বা অন্য জায়গায় সেগুলো চালু হয়ে যায়। কারণ এই ব্যবসার সাথে জড়িয়ে আছে শত শত কোটি টাকার লেনদেন। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে, যেখানে একটা লাউঞ্জ চালানোর মতো কোনো আইনি লাইসেন্স দেওয়ারই সুযোগ নেই দেশে, সেখানে এতগুলো লাউঞ্জ কিভাবে দিনের পর দিন চলছে? কারা এদের সাপোর্ট দিচ্ছে? আসলে পুরো সিস্টেমটাই যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা। ফুটপাতে 200 টাকার পলিথিনের তাঁবু থেকে শুরু করে গুলশানের রাস্তায় আর বনানীর অবৈধ সিসা লাউঞ্জ, সব কিছুই একই সূত্রে গাঁথা। এরা সবাই জানে আইনকে কিভাবে পাশ কাটাতে হয়। আর এদের এই দুঃসাহসের মূল কারণ হল বিচারহীনতা। সাধারণ পথচারী থেকে শুরু করে অভিজাত এলাকার বাসিন্দা সবাই আজ এই অপরাধীদের কাছে জিম্মি। রাতের ঢাকা এখন আর স্বস্তির শহর নেই। এই শহর এখন পরিণত হয়েছে অপরাধীদের এক অভয়ারণ্যে, যেখানে প্রতিটি মোড়ের অন্ধকারে ওত পেতে আছে বিপদ। এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? আপনার মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।